প্রিয় ছাত্রছাত্রীরা, একাদশ শ্রেণীর ভূগোল দ্বিতীয় সেমিস্টারের ক্লাস চলে এসেছে। আজকে তোমাদেরকে পড়াবো আমি তোমাদের যে সমস্থিতি বা আইসোস্ট্যাসিস যে অধ্যায়টা রয়েছে, প্রথম টপিকটা, এই টপিকটা আজকে আমরা পুরোটা ডিসকাস করব। ক্লাস যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা মন দিয়ে দেখো, তাহলে কিন্তু তুমি ইজিলি পুরো ক্লাসটা বুঝতে পেরে যাবে, এবং তারপরে যদি একবার বইটা পড়ে নাও তাহলে কিন্তু কনসেপ্ট তোমার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। কাজেই পুরো ক্লাসটা আজকে ভালো করে দেখো, সেকেন্ড সেমিস্টারের প্রথম ক্লাস। আর যারা ভাবছো আমার কাছে অনলাইনে ক্লাস করবে, টিউশন পড়বে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করো আমাদের অনলাইন টিউশনের জন্য। স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে দিলাম, তোমরা আমাকে ফোন করতে পারো। আমাদের টিউশন ক্লাস যেটা অনলাইনে হচ্ছে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার, সেটা কিন্তু শুরু হয়ে গেছে, এবং যারা ভাবছো যে জয়েন করবে ফোন করতে পারো। তো পুরো ক্লাসটা ভালোভাবে মন দিয়ে দেখে নাও। আজকের আলোচনার বিষয় হচ্ছে কনসেপ্ট অফ আইসোস্ট্যাসিস, কনসেপ্ট অফ আইসোস্ট্যাটিক অ্যানোমালিজ, থিওরি অফ এরিয়া অ্যান্ড পার্ট, আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট এবং সিমাটোজেনি। এই পাঁচটা টপিক নিয়ে আজকে আমরা বোঝানোর ক্লাস হবে। এবং তারপর তোমাদেরকে নোটস, আমি বলেছি বেশিরভাগ নোটস তোমাদেরকে পিডিএফ দেবো, তোমরা জেরক্স করে নিতে পারো বা দেখে দেখে খাতায় লিখতে পারো। ঠিক আছে, যেটা যার ইচ্ছা সেটা করবে। যেমন আজকে যদি পড়া দিই, এটা আমি পড়া দেবো পরের সপ্তাহে ঠিক এই সময়, অর্থাৎ আজকে মনে করো 29 তারিখ, পরের দিন ক্লাস হচ্ছে আমাদের 5 তারিখ, হয়তো 5 এবং 6 তারিখ ক্লাস হয়ে আমাদের ক্লাস বন্ধ হবে হয়তো, যেহেতু পুজো পড়ছে। তো 5 তারিখ হয়তো ক্লাসটা আমি কিন্তু তোমাদের এই পড়াটা কিন্তু পুরোটা ধরবো। চলো, সমস্থিতি জিনিসটা কি প্রথমে আমরা দেখে নিই। সমস্থিতি কি, নাম্বার 1 টপিক ডিসকাস হোক প্রথমে, সমস্থিতি। যেখানে যে বুঝতে না পারবে অবশ্যই বলবে। এই সমস্থিতি বা আইসোস্ট্যাসিস কথাটার অর্থ হচ্ছে সম অবস্থান, সম অবস্থান। ঠিক আছে, 1889 সালে ভূবিজ্ঞানী ডাটন প্রথম এই সমস্থিতি শব্দটি ব্যবহার করে। তো এটা কি? সমস্থিতি বলতে বোঝাচ্ছে, মনে করো ভূপৃষ্ঠের ওপরে যে সমস্ত মানে যে কোনো রিলিফ ফিচার্স রয়েছে, অর্থাৎ ভূপ্রকৃতি রয়েছে, যেমন কোথাও রয়েছে মালভূমি, কোথাও রয়েছে সমভূমি, কোথাও রয়েছে পাহাড়, কোথাও রয়েছে পর্বত। তাই যে পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, এগুলোর নির্দিষ্ট উচ্চতা। তাহলে আমি দেখি এখানে, এটা মনে করো পর্বত, এটা পাহাড়, এটা মালভূমি, এটা সমভূমি। ঠিক আছে, তাহলে পাহাড়ের উচ্চতা অনেকটা বেশি, এই পর্বতের উচ্চতা অনেকটা বেশি, পাহাড়ের একটু কম, মালভূমির তার থেকেও কম, সমভূমির একেবারে কম। তাহলে যার যেমন উচ্চতা, সে সেই রকম অনুযায়ী ভারসাম্যভাবে রয়েছে। যেমন একটা মনে করো, আমি উদাহরণ দিই, এখানে একটা ছোট গাছ আঁকলাম এখানে, আর একটা অনেক বড় গাছ আঁকলাম। তাহলে ছোট গাছটার যে শিকড় বা নিচে রয়েছে, ভারসাম্য অবস্থায় থাকার জন্য তো এমনি এমনি দাঁড়িয়ে নেই, নিচে মনে করো শিকড়টা ঠিক এইভাবে আছে। বড় গাছটার শিকড়টা কি এইটুকু হবে? হবে না, ওর আকৃতি বড় হবে, যাতে এই নিচের যে পোর্শনটা অনুযায়ী সেই ওপরের পোর্শনটা ডিপেন্ড করছে। অর্থাৎ এত বড় গাছটাকে ধরে রাখার জন্য এর এই এত পরিমাণ শিকড়টা প্রয়োজন, নাহলে ও ভারসাম্য অবস্থায় থাকবে না। ঠিক সেরকমই ভূপৃষ্ঠের যে কোনো যে ভূপ্রকৃতিগুলো রয়েছে, যেমন মালভূমি, সমভূমি, পাহাড়, পর্বত, যাদের উচ্চতা যেমন, সে সেইভাবে ভারসাম্য অবস্থায় রক্ষা করার জন্য সেইভাবে সে গঠিত আছে। এই যে ব্যাপারটা রয়েছে সেটাকে বলা হচ্ছে সমস্থিতি, সমতায় স্থিতি। হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে সমস্থিতি। তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা যে উপরের শিলাস্তর, যেমন রয়েছে শিয়াল, তারপরে রয়েছে সীমা, যেটা ভূত্বক বলছি আমরা। তাহলে শিয়াল সীমার মধ্যে এই যে অংশগুলো রয়েছে পাহাড় পর্বতের, এটা নিশ্চয়ই গ্রথিত অবস্থায় আছে, তাই উপরে ভারসাম্য অবস্থায় বিরাজ করছে। এই যে কনসেপ্টটা সম অবস্থান, এটাকেই বলা হচ্ছে সমস্থিতি।
বা সমতায় স্থিতি। তাহলে আমরা এবারে পড়বো 1 নম্বর টপিকটা কমপ্লিট হয়ে গেল। এর 2 নম্বরে পড়বো কি আইসোস্ট্যাটিক অ্যানোমালি। অ্যানোমালি অ্যানোমালিজও হয়, অ্যানোমালি হয়, ঠিক একই ব্যাপার। এর বাংলা হচ্ছে সমস্থিতিজনিত বিচ্যুতি। এটা কি ভালো করে শোনো। সমুদ্রপৃষ্ঠের ওপরে কোনো স্থানের অভিকর্ষজ যে মান সেটা নির্ভর করে উক্ত সেই স্থানের অক্ষাংশীয় অবস্থানের ওপর। অর্থাৎ হিসাব করে দেখা গেছে যে কোনো স্থানের তাত্ত্বিক অভিকর্ষজ বিচ্যুতি, কোনো স্থানের তাত্ত্বিক অভিকর্ষজ বিচ্যুতি এবং বাস্তবে পরিমাপ করে যে প্রকৃত অভিকর্ষজ বিচ্যুতি, এই দুটো যদি আমরা বিয়োগ করি তখন সেটা পেয়ে যাব সমস্থিতিজনিত বিচ্যুতি। এবারে জিনিসটা আরো ভালো করে বোঝালে বুঝতে পারবে। তাহলে কোনো স্থানের যে অভিকর্ষজ মান, কোনো একটা পার্টিকুলার পৃথিবী পৃষ্ঠের কোনো একটা পার্টিকুলার স্থানের অভিকর্ষ মানটা কার উপর ডিপেন্ড করে? সেই স্থানের অক্ষাংশী অবস্থা। সেই স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ ব্যাপারগুলো পড়েছো, অক্ষাংশ। সেই অক্ষাংশের উপর ডিপেন্ড করবে সেই স্থানের অভিকর্ষটা। নিম্ন অক্ষাংশে পৃথিবী সর্বাধিক স্থিত হয়। এই কারণে ভূকেন্দ্র থেকে নিরক্ষ যে প্রদেশ রয়েছে, নিরক্ষরেখা মাঝ বরাবর, সেই নিরক্ষরেখা থেকে সর্বাধিক দূরে অবস্থিত হওয়ায় অভিকর্ষজ বল সবচেয়ে কম। অর্থাৎ এখান থেকে দূরে অবস্থান হলে অভিকর্ষজ বলের মানটা কমবে। অক্ষাংশীয় অবস্থানের ভিত্তিতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় সমুদ্রপৃষ্ঠের যে উচ্চতা, সি লেভেল বলা হয়, কোনো স্থানের যে অভিকর্ষ নির্ণয় করা হয় তাকে বলা হয় ওই স্থানের অভিকর্ষ। তাহলে অক্ষাংশীয় অবস্থানের ভিত্তিতে যখন সমুদ্রপৃষ্ঠের উচ্চতার কোনো স্থানের অভিকর্ষ মানটা নির্ণয় করা হবে, সেটা হচ্ছে সেই স্থানের অভিকর্ষ, তাত্ত্বিক অভিকর্ষ। তবে বাস্তবে এই অভিকর্ষ ক্ষেত্রে কিছু বিচ্যুতি ঘটে, কিছু পার্থক্য হয়। অর্থাৎ আমি যদি সেই স্থানে অভিকর্ষ মান মাপি আর বাস্তবেরটা দেখি, সেক্ষেত্রে তাত্ত্বিক অভিকর্ষ বিচ্যুতি এবং প্রকৃত অভিকর্ষের যে মান সেটার মধ্যে পার্থক্য হয়। সেই পার্থক্যটাকেই বলা হচ্ছে সমস্থিতিজনিত বিচ্যুতি। সমস্থিতিজনিত বিচ্যুতি। এবারে এটা কখনো হতে পারে প্লাস অর্থাৎ ধনাত্মক হতে পারে, আবারও কখনো হতে পারে মাইনাস ঋণাত্মকও হতে পারে। তাহলে প্লাসও হতে পারে বা মাইনাসও হতে পারে। এবারে মনে করো কোনো স্থানের অভিকর্ষজ বিচ্যুতি প্লাস এলো, সেটাকে বলা হবে ধনাত্মক অভিকর্ষজ বিচ্যুতি। যেমন বিশেষ করে কোনো মালভূমি বা কোনো সমুদ্র সৈকত, এই সব জায়গায় আসে সাধারণত প্লাস। মাইনাস কোন জায়গায় আসে? বিশেষ করে নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল। এই নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে অভিকর্ষজ বিচ্যুতির মানটা অনেক সময় মাইনাস বা ঋণাত্মক হয়। তার উদাহরণ দুটো মনে রাখবে। প্লাস কোথায় কোথায় আসে? সিল্ড মালভূমি, সমুদ্র সৈকত, এখানে প্লাস মান আসবে অভিকর্ষজ বিচ্যুতির মান। মাইনাস আসবে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল, এখানে মাইনাস মান আসে, অর্থাৎ ঋণাত্মক মান আসে। তাহলে আমাদের আইসোস্ট্যাটিক অ্যানোমালিসটা কমপ্লিট হলো। এবারে আসছি আমরা থিওরি অফ এইরি অ্যান্ড প্রাক। প্রথমে আমরা এইরির থিওরিটা আলোচনা করি। এইরি থিওরি প্রথমে জেনে নিই এইরি কে ছিলেন। 1855 সাল 1855 জর্জ বিডেল এইরি তিনি তার সমস্থিতি সংক্রান্ত একটি থিওরি প্রকাশ করেন, যে থিওরিটিকে বলা হয়
এইরির সমস্থিতি তত্ত্ব। এইরির সমস্থিতি তত্ত্ব, তার এই তত্ত্বটি পদার্থের ভাসমানতা ধর্মের উপর প্রতিষ্ঠিত। ভাসমানতা ধর্মের উপর প্রতিষ্ঠিত, যাকে ইংলিশে বলা হয় ল অফ ফ্লোটেশন। ল অফ ফ্লোটেশন অর্থাৎ পদার্থের ভাসমানতার উপর প্রতিষ্ঠিত। জিনিসটা কি এবারে বলে দিই, তিনি তত্ত্বটা কিভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন যে এই যে পৃথিবী পৃষ্ঠের উপরে পাহাড় পর্বত যে সমস্ত ভূমিরূপগুলো রয়েছে সেগুলো সব ভারী অ্যাস্ট্রোস্ফিয়ারের ওপর ভেসে আছে। তাহলে নাম্বার ওয়ান কি, তিনি কি বললেন, যে সমস্ত ভূমিরূপগুলো রয়েছে, কি কি ভূমিরূপ, পর্বত, পাহাড়, মালভূমি ইত্যাদি, এগুলো কি আছে, অ্যাস্ট্রোস্ফিয়ারের ওপর ভাসমান অবস্থায় আছে। তারপর তিনি কি বললেন, তিনি বললেন যে ভাসমানতার যে ধর্ম, ভাসমানতার ধর্ম অনুযায়ী ভূপৃষ্ঠের যে অংশ যত উঁচু, ভালো করে শুনবে, ভূপৃষ্ঠের যে অংশ যত উঁচু হবে সেই অংশ ভূ অভ্যন্তরে বেশি প্রসারিত। ভূ অভ্যন্তরে বেশি প্রসারিত অর্থাৎ পর্বত অনেক উঁচু এবং ভূপৃষ্ঠের নিচে ততটাই গ্রথিত অবস্থায় আছে। যতটা উপরে আছে ততটা ঠিক নিচেও গ্রথন করা আছে, যাতে সে ভারসাম্য অবস্থায় থাকে। এই কথাটাই তিনি বললেন। পাহাড়ের উচ্চতা কম, ভূপৃষ্ঠের নিচে তার গ্রথনও কম, অর্থাৎ যার উচ্চতা যেমন সেই অনুযায়ী সে পৃথিবীপৃষ্ঠের উপরে বিদ্যমান রয়েছে। তিনি এক্ষেত্রে গাছের শিকড়ের কথা বললেন। তিনি বললেন গাছ যেরকম শিকড় অনুযায়ী থাকে, শিকড় মাটিতে আলগে ধরে রাখে, সেরকমই তিনি বললেন যে কোনো ভূমিরূপের শিকড় রয়েছে। যে কোনো ভূমিরূপের শিকড় রয়েছে, এই শিকড়টা গভীর পর্যন্ত গ্রথিত অবস্থায় আছে, ভিতর পর্যন্ত গ্রথিত অবস্থায় আছে। এই জন্য তার থিওরিকে বলা হয় মাউন্টেন রুট হাইপোথিসিস। থিওরিকে বলা হয় কি, মাউন্টেন রুট হাইপোথিসিস। এটা হচ্ছে এর থিওরিকে বলা হয়। তাহলে এইভাবে তিনি তার থিওরিটা প্রকাশ করলেন। তারপর তিনি কি বললেন, তিনি একটা পরীক্ষা করলেন। কি পরীক্ষা করলেন? পরীক্ষায় তিনি দেখালেন যে হিমশৈলের কথা। হিমশৈল কি হয়, জলের উপরে 1/10 থাকে ভাসমান আর 9/10 নিচে ডুবে থাকে। ঠিক সেরকমই তিনি বিভিন্ন সমঘনত্বের মাপের লোহাদণ্ডকে, পারদপূর্ণ পাত্রে রাখলেন। কিসের পাত্রে রাখলেন? পারদযুক্ত পাত্রে। এই পাত্রে রেখে তিনি ভাসিয়ে দিলেন। তাহলে লোহা দণ্ডগুলোকে ভাসালেন, আবার কখনো কাঠের বিভিন্ন দণ্ডকে ভাসালেন। তিনি দেখলেন কি, যে লোহাটা অনেক বেশি উঁচু, ঠিক আছে, সেটার তার গভীরও অনেক বেশি গভীরতা, অর্থাৎ নিচে যতটা আছে উপরে ততটাই ভেসে বেড়াচ্ছে। ঠিক আছে, সেই কারণে তিনি কি বললেন যে পর্বত অনেক গভীরে গ্রথিত আছে, মালভূমি কম গভীরে আছে, সমভূমি অনেক কম গভীরে আছে। যার উপরে যেমন উচ্চতা তার ভেতরেও তেমন বেশি
গভীরতায় সে গ্রথিত আছে। এই হচ্ছে এইরিথ থিওরির মূল কথা। ঠিক আছে, তবে এইরিথ থিওরি অনেক বেশি সমালোচিত হয়েছে। তিনি বিশেষ করে অনেক সময় ঘনত্বের কথা ঠিকভাবে বলেননি, এরকম অনেক ভৌগোলিকরা সমালোচনা করেছেন। তিনি বিশেষ করে ভূঅভ্যন্তরের যে চাপ তাপ এগুলো স্বীকার করেননি। ঠিক আছে, এগুলো অনেক সমালোচিত হয়েছে। তবে এই থিওরির গুরুত্ব রয়েছে, যেহেতু এই থিওরিটা সেই সময়কার একটা ক্লাসিক থিওরি। তিনি পর্বতের সম্পর্কে সমস্থিতি ভারসাম্য রক্ষা হিসাবে অনেক কথা বলেছেন, যেগুলো তিনি অনেক প্রমাণও করেছেন, প্রমাণ দেখিয়েছেন এই লোহাদণ্ডকে পারদকে দিয়ে, হিমশৈলকের কথা দিয়ে। সেই কারণে তার থিওরিটা গ্রহণযোগ্য হয়েছে। তাহলে এই হচ্ছে এইরিথ থিওরির মূল কথা। তাহলে এইরিথ থিওরিটা কমপ্লিট হলো। এবারে বলবো প্রাটের থিওরি। প্রাট, যার পুরো নাম হচ্ছে আর্কটিকন প্রাট, যিনি 1859 সালে জন হেনরি প্রাট তিনি তার থিওরিটা প্রকাশ করেন। তার এই থিওরিটা প্রতিপূরণ নিয়মের উপর প্রতিষ্ঠিত। প্রতিপূরণ নিয়মের উপর প্রতিষ্ঠিত, যাকে ইংলিশে বলা হয় ল অফ কম্পেনসেশন। ল অফ কম্পেনসেশন বা প্রতিপূরণ নিয়মের উপর প্রতিষ্ঠিত। প্রতিপূরণ নিয়ম বা প্রতিবিধান নিয়ম একই জিনিস, আর একটা নাম হচ্ছে প্রতিবিধান। তিনি কি বলছে বা দেখ, প্রাট বলছেন যে বিষম ঘনত্ব এবং সম গভীরতা, তার কনসেপ্টটা হচ্ছে বিষম ঘনত্ব এবং সম গভীরতা। ভূঅভ্যন্তরে যে অ্যাস্তনোস্ফিয়ার রয়েছে, সেই অ্যাস্তনোস্ফিয়ারের নির্দিষ্ট গভীরতায় পর্বত, মালভূমি, সমভূমি এগুলো সব গ্রথিত রয়েছে। অর্থাৎ তিনি বলছেন, প্রাটের মূল কথা হচ্ছে এই পর্বত, আচ্ছা এই হচ্ছে পাহাড়, এই মালভূমি, যে যেখানেই যতটা উচ্চ থাক না কেন, নিচে তাদের সবাইকার সমানভাবে গ্রথিত আছে, সবাই সমানভাবে গ্রথিত আছে। একটা নির্দিষ্ট তলের ওপর সবাই জেগে রয়েছে। এটা তো ভূপৃষ্ঠ, নিচে একটা নির্দিষ্ট তল রয়েছে, যেই তলের ওপর সবাই দাঁড়িয়ে আছে। এই তলটিকে বলা হচ্ছে প্রতিবিধান তল। 2 নম্বরের প্রশ্ন হয়, প্রতিবিধান তল কি? এই তলের ওপর সবাই দাঁড়িয়ে রয়েছে। তিনি কি বলছেন দেখো, যে এদের ঘনত্বের মধ্যে পার্থক্য আছে। যার ঘনত্ব কম সে বেশি উচ্চতায় ভাসছে। পর্বতের ঘনত্ব তিনি বলছেন কম, তাই উচ্চতা বেশি, ভেসে আছে বেশি উপরে। পাহাড়ের উচ্চতা তার থেকেও একটুকু বেশি আর কি। আর সব থেকে বেশি হচ্ছে সমভূমির, মালভূমির, এগুলোর বেশি ঘনত্ব, পাহাড়ের থেকে অনেক বেশি, সে কারণে এটা কম উচ্চতায় ভাসছে। তাহলে তিনি উচ্চতার সঙ্গে ঘনত্বের বিপরীত সম্পর্কের কথা বলেছেন। অর্থাৎ ঘনত্ব কম হলে উচ্চতা বেশি, ঘনত্ব বেশি হলে উচ্চতা কম, এইটা তিনি বললেন। এবং তিনি কি করলেন, তিনি বিশেষ করে প্রমাণ করার জন্য একটা পরীক্ষা করলেন। পরীক্ষার জন্য কি ইউজ করলেন, বিভিন্ন ধাতব দণ্ড, যেমন দস্তা, তারপরে লোহা, তারপর তোমার সীসা, এগুলোকে তিনি কি করলেন, পারদের মধ্যে ছেড়ে দিলেন বিভিন্ন দণ্ডকে। তিনি দেখলেন কি বিভিন্ন দণ্ডগুলো পারদের মধ্যে একটা নির্দিষ্ট উচ্চতা রেখে নিচে সমানভাবে আছে, ওপরে আলাদা উচ্চতা, এরকমভাবে। অর্থাৎ যার যেরকম ঘনত্ব সেই অনুযায়ী সে ভাসছে। যেমন লোহার ঘনত্ব 7.9, সেই অনুযায়ী ভাসছে। সীসার ঘনত্ব সব থেকে বেশি 11.4, সে কারণে সীসাটা অনেক ছোট, কম উচ্চতায় ভাসছে, কিন্তু নিচে সবাইকার একটাই তল, একই তলে সবাই বিরাজমান। এইটা ভাবে তিনি
পরীক্ষা করলেন, অর্থাৎ তিনি প্রতিপূরণ তলের কথা বললেন, যে তলটা কি একই মানে ভূপৃষ্ঠের নিচে একই একটা স্থান বরাবর সবাই গ্রথিত আছে, ওপরে উচ্চতা আলাদা আলাদা। তাই তিনি সিদ্ধান্ত নিলেন কি, তাহলে যে বস্তু যত হালকা সেই বস্তুর উচ্চতা বেশি। তাহলে পর্বত, তার মতে পর্বতের উচ্চতা সব থেকে হালকা, তাই উচ্চতা বেশি। মালভূমি সমভূমি উচ্চতা অনেক, এরা বেশি ভারী, তাই গ্রথিত অবস্থায় আছে, এরা বেশি ভারী। এইভাবে তিনি তার থিওরিকে প্রকাশ করলেন। কিন্তু অনেক ভৌগোলিকরা তার থিওরিকে সমালোচনা করলেন। অনেকে বললেন যে তার যে থিওরিটা, সেক্ষেত্রে তিনি ক্ষয় কাজ সঞ্চয় কাজের কথা কিছু বললেন না। এছাড়াও তিনি ঘনত্বের কথা বলেছেন, কিন্তু ঘনত্বের ধারণা কিন্তু পুরোপুরি সঠিক নয়, ঘনত্বের ধারণার মধ্যে অনেক কিছু ভুল রয়েছে, ঠিক আছে, এবং বাস্তবে এটা দেখা যায় না তিনি যেটা বলেছেন। এরকম সমালোচিত হয়েছে, কিন্তু তার থিওরির গুরুত্বও রয়েছে, যেহেতু তিনি অসম ঘনত্ব এবং সমগভীরতার কথা বলেছেন, যেটা বাস্তবসম্মত অনেকটা। এইটা হচ্ছে প্রাটের থিওরি। তাহলে আমাদের প্রাটটাও হয়ে গেল, তার মানে আমাদের 3 নাম্বারটা কমপ্লিট হলো। পরেরটা হলো সমস্থিতিক ভারসাম্য বা আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট। এই জিনিসটা কি দেখো, খুব সহজে বলে দিই। অ্যাডজাস্টমেন্ট মানে কি, একটা ভারসাম্য অবস্থা বা ইকুইলিব্রিয়াম, একই জিনিস। আইসোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম এটা কি না, অ্যাস্থনোস্ফিয়ারের একটি নির্দিষ্ট গভীরতায় সমচাপ বিশিষ্ট প্রতিপূরণ তলের ওপর, আমরা জানি প্রতিপূরণ তলের ধারণা কার থেকে পেয়েছি, প্রাটের থেকে। এই প্রতিপূরণ তলের ওপর ভূত্বক বা পর্বত মালভূমি এগুলো একটা ভারসাম্য অবস্থায় রয়েছে। এই যে ভারসাম্য অবস্থায় রয়েছে, এই যে জিনিসটাকে, অর্থাৎ মনে করো ভূপৃষ্ঠ ক্ষয়ের ফলে অথবা হিমবাহ গলিত হয়ে বোঝা হ্রাস হচ্ছে আস্তে আস্তে, ফলে ভূত্বকে যে একটা পুনরুদ্ধার ঘটছে, সেটাকে বলা হচ্ছে সমস্থিতিক ভারসাম্য। তার মানে মনে করো অন্তর্জাত বহির্জাত শক্তির ফলে কি হচ্ছে, ক্ষয় হচ্ছে। তাহলে অন্তর্জাত শক্তি দ্বারা কোনো পর্বত উচ্চভূমি সৃষ্টি হলে আর বহির্জাত প্রক্রিয়ায় সেগুলো ক্ষয় হচ্ছে। অর্থাৎ মনে করো একটা পর্বত সৃষ্টি হয়েছে, পর্বতটা কিভাবে সৃষ্টি হয়েছে, প্লেট টেকটনিকের ফলে মনে করো সৃষ্টি হয়েছে, দুপাশের চাপের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টি হলো। তো এই পর্বতটা তো ক্ষয়ও পাচ্ছে, ক্ষয় কে করছে, বহির্জাত প্রক্রিয়াগুলো করছে। অর্থাৎ কেউ করছে গঠন, কেউ করছে ক্ষয়, এইভাবে একটা ভারসাম্য রয়েছে। এই যে ভারসাম্য অবস্থায় পাচ্ছে জিনিসটা, সেটাকে বলা হচ্ছে আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট। খুবই সহজ, যে কোনো জিনিসের একটা ভারসাম্য অবস্থায় প্রয়োজন, ঠিক আছে। যেমন মনে করো একটা বাস্তব উদাহরণ দিয়ে, একটা গাছ কি করে, অক্সিজেন ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। আমরা কি করছি, অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি। তাহলে কি যে ভারসাম্য রয়ে গেল। ঠিক সেরকমই অন্তর্জাত প্রক্রিয়াগুলো কি করছে, কোনো জিনিস গঠন করছে, যেমন পর্বত গঠন করলো, কিন্তু বহির্জাত প্রক্রিয়াগুলো কি করছে, ক্ষয় করছে। হ্যাঁ, ক্ষয় পেয়ে ক্ষয় কী হচ্ছে, ক্ষয়ীভবন হচ্ছে, নগ্নীভবন হচ্ছে, ওয়েদারিং, ইরোশন, এগুলো সব হচ্ছে। তার ফলে কি ভূভাগটা আস্তে আস্তে নিচু হতে শুরু করে। তাহলে এই যে কোথাও উঁচু হচ্ছে, আবার কোথাও নিচু হচ্ছে, এইভাবে যে একটা ভারসাম্য অবস্থায় রয়েছে, এটা কি বলা হচ্ছে আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট বা সমস্থিতিক ভারসাম্য। তাহলে 4 নম্বরটা আমাদের কমপ্লিট, তো করাটা সময় লাগবে একটু। পরে হচ্ছে লাস্ট সিমাটোজেন। সিমাটোজেন জিনিসটা কি, সিমাটোজেন বাংলায় বানানটা হচ্ছে এরকম, সিমাটোজেনি। সিমাটোজেনি কথার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি ভূত্বকের বিকৃতি। এর কথার অর্থ কি, ভূত্বকের বিকৃতি, ঠিক আছে, ভূত্বকের বিকৃতি। ব্যাপারটা কি ভালো করে বলি, মনে করো কোনো জায়গায়, একটা বৃহৎ জায়গা জুড়ে গম্বুজ বা উপত্যকা গঠন হচ্ছে। উপত্যকা গঠনের মাধ্যমে ভূত্বকের বিস্তৃত এলাকায় একটা বিকৃতি সৃষ্টি হয়ে যাচ্ছে, ভূত্বকের একটা বিকৃতি সৃষ্টি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সিমাটোজেনি। ব্যাপারটা আরো একটু ডিটেলসে বর্ণনা করি। এটা হচ্ছে এক ধরনের ভূত্বকের বিকৃতি, অর্থাৎ
এক ধরনের আলোড়ন হয়, গিরিজনী আলোড়ন এবং মহীভাবক আলোড়ন। এগুলোর মাধ্যমে কি হয়, ভূপৃষ্ঠ আলোড়িত হয়ে বিভিন্ন ভূমিরূপ তৈরি হয়। তো এই আলোড়নের যে মাঝামাঝি পর্যায়, অর্থাৎ গিরিজনী আলোড়ন একদিকে মহীভাবক আলোড়ন, এর যে মাঝামাঝি পর্যায় সেটা হচ্ছে সীমাটোজেনি, যেটা কয়েকশো হাজার মাইল জুড়ে একটা তরঙ্গায়িত ভূমিরূপ যদি সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে সীমাটোজেনি। অর্থাৎ মনে করো কোনো একটা জায়গাতে একটা পর্বতের উচ্চতা বৃদ্ধি হচ্ছে, তাহলে কি হবে, তাহলে মনে করো এই নিচের যে পলিরাশি, এখানে মনে করো পলিরাশি আছে, দুদিক বরাবর চাপ দিচ্ছে, এর ফলে এই যে ভূমিরূপটা কুঁচকে গিয়ে পর্বত সৃষ্টি হচ্ছে। তাহলে এই একটা বৃহৎ জায়গা জুড়ে কি হচ্ছে, ভূত্বকের বিকৃতি সৃষ্টি হচ্ছে। এটাকেই চার্লস কিং সীমাটোজেনি নামকরণ করেছেন। সীমাটোজেনির মাধ্যমে কি হচ্ছে, ভূত্বকের বিকৃতি ঘটছে। সেটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন মনে করো এই যে অ্যাপালেসিয়ান পার্বত্য অঞ্চল, ব্ল্যাক ফরেস্ট পর্বত, গ্রেট রিফট ভ্যালি, এই এত হাজার মাইল এলাকা জুড়ে একটা কোনো ভূমিরূপ তৈরি হচ্ছে, সেই এলাকাতে তো ভূত্বকের বিকৃতি হচ্ছে, সেই কনসেপ্টটা কি বলা হচ্ছে, সীমাটোজেনি।